আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। দর্শক, কথায় আছে প্রকৃতি কিন্তু তার নিজের খেয়ালে চলে, আর এই নিজের খেয়ালে সাজানো একটি দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের প্রধান পেশা হিসেবে আমরা জানি কৃষি, আর কৃষিতে নানান মানুষ নানান পেশার মাধ্যমে জড়িত। কেউ কৃষক, তাঁতি, জেলে, ঠিক এমনই একটি পেশা হচ্ছে গবাদি পশুপালন। গবাদি পশুপালনের মধ্যে একটি পেশা হচ্ছে গাভী পালন বা গরু পালন। গরু পালনে অনেকেই মনে করেন যে গরু পালন হয়তো বা একটি কঠিন কাজ, বা চাইলেই হয়তো বা কেউ একটি গরুর খামার স্থাপন করতে পারে না। তবে তাদেরকে উদ্দেশ্য করে বলবো, চাইলেই কিন্তু আপনারা কিছু পরামর্শ, নিয়ম কানুনের মাধ্যমে আপনারা একটি খামার স্থাপন করতে পারেন। আর আজকে আমরা যেখানে অবস্থান করছি, এটা আসলে একটি প্রত্যন্ত এলাকা, যাকে বলে যে শহরের আবহাওয়ার বাইরে। দেখতেই পাচ্ছেন একটি মাটির রাস্তা, এটা যাকে প্রকৃতি আসলে ঘিরে রেখেছে, ঠিক এরকমই একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। তো আমি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই থাকবো, কামরুন নাহার পুতুল। আর আজকে আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে এসেছি, একজন মানুষ আসলে গরু পালনের মাধ্যমে তার পরিবারে কিভাবে সফলতা এনেছেন। তো চলুন দর্শক, সেই সফল মানুষ এবং সেই সচ্ছল মানুষের মুখ থেকে তার জীবনের গল্পটি শুনে নিই। দর্শক, আমরা কিন্তু সেই খামারটিতে চলে এসেছি এবং কিছু গল্প শোনার জন্য। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার নামটা কি? মোহাম্মদ রমজান। ভালো আছেন আপনি? জি, ভালো আছি। তো এই যে গরুর খামারের মালিক কি আপনি? জি জি। তো আমরা কি আপনার এই যেগুলো কি ঘাস? এখানে হলো গরুর খাদ্য, মানে নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস, এটা কি আপনি নিজেই এটা উৎপাদন করেছেন? নিজেও। আপনার নিজের ক্ষেত থেকে? এটা আসলে মাঠের থেকে এখানে এসেছে? তো চাচা, আমরা আপনার গরুগুলা কি দেখতে পারি? অবশ্যই দেখতে পারবে। আচ্ছা, চলুন। চাচা, এই যে এই গাভীগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলা গাভী, আর অনেক সুন্দর সুন্দর গাভী। তো কত বছর ধরে শুরু করেছেন খামারটি? বহুদিন ধরে, মানে অনেক আগের থেকে এই খামারটি শুরু করেছেন। তো ছোট থেকেই কি গরু পালন করতেন? মানে গরু পালন। ও, এই যে এই গাভীটা, এটা কোন জাতের গাভী? এটা হলো দেশি, মানে বাংলার দেশে যে দেশি গাভী। আসলে দর্শক, একটা কথা না বললেই নয়, অনেকে কিন্তু মনে করেন যে আসলে উন্নত জাতের গাভী হয়তো বা সব সময় লাভবান হবে বা ফলদায়ক, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। আমরা কিন্তু চাইলেই দেশি গাভী পালন করেও অতি সহজে এবং ভালোভাবে লাভবান হতে পারি। আর এই দেশি গাভীর মাংসের চাহিদা বা দুধের চাহিদা কিন্তু সব সময়ই সব উন্নত জাতের গাভীর থেকে এগিয়ে আছে। তো চাচা, এই কোন কোন জাতের গাভী আছে আপনার এই খামারে? মানে ফার্স্টেরটা হলো অস্ট্রেলিয়া, মানে এই সাদা গাভীটা, সাদা কালো গাভীটা অস্ট্রেলিয়ান, আর এটা হলো করাস। তো আপনার ফার্মে বর্তমান কয়টা গাভী দুধ দিচ্ছে? এখন বর্তমান 4টা দিচ্ছে। 4টা দিচ্ছে। চারটা ঠিক কত পরিমাণে দুধ দিয়ে থাকে? এখন তো সব মানে দুধ ছাড়ানোর দিকে আইছে। একটা গাভী বেশি দুধ দিচ্ছে, মানে শেষ পর্যায়ে আধমনের উপরেই আছে। মানে আধমন বলতে 20 কেজির উপরে, 20 লিটারের উপরে। আসলে এই যে যখন এই 4টা গাভী একসাথে, মানে প্রথম পর্যায়ে শুরুতে দুধ দিত, কতটুকুন দুধ হতো? দুবেলা দিয়ে 1 মণের উপরে যায়, মানে 2 বেলা দিয়ে 40 লিটারেরও উপরে যেত। তো এই যে গাভীগুলো পালন করছে, নিশ্চয়ই অনেকটা খরচ ব্যয় হচ্ছে। এই ব্যয়ের ক্ষেত্রে যে দুধ বিক্রি করে বা দেখা যাচ্ছে যে গাভী বিক্রি করে, আপনি কি লাভের মুখ দেখেন? এখন আর এই লাভের মুখ আমরা পাচ্ছি না। খালি এই কাপড় চোপড় আর এই আট সদাই, এই ইয়েতে মানে বাজার খরচটা আসলে কোন রকমে লাভ ক্ষতি মিলিয়ে আসলে খামারটিতে আপনারা আছেন। এই যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা খামারে অনেকেই আছেন যারা
এই ব্যবসা করে ক্ষতির মুখে হয়, ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে কখনো কি আপনি এই গরু গাভী পালনে কি ক্ষতির সম্মুখীন হয়েছেন? না, ক্ষতি হয়নি। ক্ষতি মানে কখনো ক্ষতি হয়নি? 5-7 বছর ধরে ক্ষতি হয় নাই। মানে 7 বছর ধরে আপনি এইভাবেই লাভ চলেছে। করে আসছেন। আর আগে এই সম্পদ দিয়ে জমি রাইছি, বাড়ি রাইছি, অনেক কিছু মানে করেছি তখন আর কি। আরো বেশি লাভ হতো, আর বেশি লাভ এখন মানে ক্ষতির সম্মুখীন না হলেও খুব একটা লাভ লাভ হচ্ছে হচ্ছে না। তো এই যে গাভী গরু এগুলো আপনি কি একাই পরিচর্যা করেন? না, আমার বাচ্চা আছে। মানে আপনার ছেলেরা আসলে দেখে এই যখন এই যে রোগ প্রতিরোধ যে একটা বিষয় আছে, রোগের বিষয়টা কিভাবে দেখেন? রোগের বিষয়টা এই চিকিৎসার মারফতে এই চাল ডালি সইয়া যাচ্ছি, এইটুকুই। আচ্ছা, আমরা কি আপনার ছেলের সাথে রোগ বিষয়ে কিছু কথা বলতে পারি? অবশ্যই আপনি দর্শক, আমরা তাহলে রমজান চাচার ছেলের মুখ থেকে আসলে খামারের রোগ বিষয়ে কিছু কথা শুনে নিই। চলুন দর্শক। আসুন। দর্শক, আমরা কিন্তু রমজান চাচার ছেলেকে পেয়ে গেছি, তো তার মুখ থেকে আসলে গরু পরিচর্যার কিছু বিষয় জেনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি ভাইয়া? মোহাম্মদ রিপন পরামানিক। মোহাম্মদ রিপন পরামানিক। তো রিপন ভাইয়া, এই যে গাভী পরিচর্যা বা গরু পরিচর্যার ক্ষেত্রে আসলে সবটা দিক তো হয়তো বা আপনিই দেখে থাকেন, তাই না? হ্যাঁ। তো রোগ প্রতিরোধ ক্ষেত্রে আপনি কি করে থাকেন? রোগ বিভিন্ন ধরনের রোগ হয়, ধরেন মিল ফিভার হয়, জ্বর আসে, ঠান্ডা লাগে, আবার বুক আসে। আচ্ছা, এইসব রোগ কি আপনারা আসলে কিভাবে এই রোগের প্রতিকারটা করেন? স্বাস্থ্য মানে উপজেলায় যে আছে প্রাণী সম্পদ বা আসলে পশু ডাক্তার কিভাবে করে থাকেন? পশু ডাক্তার দিয়ে করি। পশু আবার ডাক্তার, মনে আচ্ছা আচ্ছা, পশু ডাক্তার দেখেন। তো রিপন ভাই, একটা কথা মানে আসে যে অনেকেই বলে, অনেকেই চায় যে তার খামারটাকে আরো বড় করার। আপনার কি কখনো এরকম পরিকল্পনা আছে যে খামারটিকে আরো বড় বা প্রশস্ত করবেন? হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি আপনি সরকার থেকে কোনো অনুমোদন চান? বা এই যে আছে অনেক ব্যাংক আছে যারা মানে সাধারণ শর্তেই কিন্তু আমাদেরকে ঋণ দিয়ে থাকে, তো আপনি কি চান এরকম কোনো সহায়তা নিতে সরকারের থেকে? না তা চাই না। মানে ঋণ ছাড়াই চান নিজের ব্যবসাটাকে আসলে টিকিয়ে রাখবেন? এই যে অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করে থাকে যে এই গাভী নির্বাচনের ক্ষেত্রে যে তার খামার আসলে কোন গাভী উপযোগী, কোন গাভী উপযোগী না, বা কোনটা দরকার কোনটা দরকার না। যেহেতু আপনি আসলে অনেক আগে থেকে গাভী পরিচালনা বা গরু পরিচর্যা করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কোন জাতের গাভী বা গরু আপনার খামারে উপযোগী বলে মনে হয়? সবচেয়ে করার যাতে গাভী আমার কাছে। মানে করাত জাতের গাভীটা আপনার খামারের জন্য কেন? করাত জাতের কি বৈশিষ্ট্য আছে? রোগ বালাই কম হয়। মানে করাত জাতের রোগ বালাই কম হয়, আর দুধটার পরিমাণও তো হয়তো বা একটু বেশি হয়। হ্যাঁ, দুধ করাসের ধরেন ভালো দুধই হয়, ভালো দুধ হয়। 15-16 লিটারের দুধ হয়। আবার মনে হয় দর্শক, আসলে আমরা জানি যে দেশি গরুর কিন্তু রোগ বিধে বা যাকে বলে আপনার রোগ বালাই, এটা কিন্তু খুব কম হয়। সেই সাথে আমাদের রিপন ভাই বললো আসলে করাত জাতের গাভীরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, রোগ প্রতিরোধ করতে পারে বা রোগ কম হয়, আবার দুধের পরিমাণটাও কিন্তু বেশি। তো আপনারা চাইলে এরকম পরিবেশে আসলে এই করাত জাতের গাভী পালন করতে পারেন। এই যে এই ঘাসটা দিচ্ছেন, এই ঘাসটা কতদিন পর্যন্ত খাওয়ান? ঘাসটা সারা বছরই খাওয়াই, এই কিছুদিন মনে করেন খ্যার খাওয়ান। এই যে এই বীজটা, এই ঘাসটা তো নেপিয়ান বললেন, হ্যাঁ, নেপিয়ান। এটার আসলে বীজটা কোথা থেকে সংগ্রহ করেন? এটা মনে হয় আমরা নিজেরাই বেসন লাহি, বুঝছেন, সেইটি কাটি কাটি আবার লাগাই নিজেরাই। হ্যাঁ। সর্বপ্রথম পর্যায়ে যে এই বীজটা আপনারা পেয়েছিলেন কোথা থেকে? এটা আমি ধরেন ওই ইয়ের থানে লিয়াইছিলাম, ওই হারো পাড়া সেই আমাদের লই গেবার থানে। মানে কোন একটা বাসার থেকে সংগ্রহ করেছেন, হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান থেকে না? এই যে রিপন ভাই, এই যে একটা কথা আসে যে সরকার থেকে কিন্তু এই রোগ প্রতিরোধের জন্য নানান রকম অনুদান বা ওষুধ দিয়ে থাকে। আপনারা কি এমন কোনো ওষুধ পেয়েছেন যেটাতে টাকা ছাড়া? সরকার থেকে কি এমন কোনো কিছু পেয়েছেন? না, পাননি। তো আপনারা কি পেতে চান এরকম সহায়তা? এরকম দিলে
আসলে আমি মনে করি যে সরকার থেকে এরকম নানান রকমেরই আসে যে অনুদান, এগুলো কিন্তু চাইলে আপনারা কিছু কৃষক ভাইয়েরা, খামারি ভাইয়েরা যারা আছেন, আপনারা যদি উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ে যান তাহলে কিন্তু হয়তো বা পেতে পারেন। আর অনেকে আসলে প্রশ্ন করে আমাদের কাছে যে এই যে গরু বিক্রির বা গরু মানে অনেকে বলে যে আপনারা খামারির নাম্বার দেন না কেন বা ঠিকানা চাই গরু বিক্রির জন্য, সেক্ষেত্রে কি আপনার নাম্বারটা আমরা দিতে পারি? আপনি কি গরু বিক্রি করতে চান? গরু বিক্রি করতে চাই না তো, মানে এখন আপনি আসলে গরু আরো পাল বাড়াতে চান যাকে বলে, বিক্রি করতে চান না। তো আপনার খামারে আসলে অনেক দেখছি অনেক সুন্দর সুন্দর গাভী, আসলে এই গাভীটা আপনার মতে বর্তমান বাজার মূল্য ঠিক কতটা হতে পারে? গাভীটার দাম কত লাখ পার যাবে দাম? মানে 1 লাখের উপরে, 1,20,30,000 কি আমরা বলতে পারি? দুধ দেখার পারলে যখন ওই গাভীটা নতুন বাচ্চা দিবি সেখন মনে হয় মানে এখনো কি বাচ্চা দেয়নি এটা? না, বাচ্চা দেয় নাই। ও আসলে এটা আসলে হ্যাঁ, এটা আসলে অনেক ছোট বা এখনো বাচ্চা দেয়নি, তাহলে দুধের পরিমাণটা আসলে মোট কথা পরিমাণটা দেখলেই মনে হয় দাম আমার এই গরুটার মনে হয় লাখ পার হবে। মানে দুধের পরিমাণটা যত বেশি গরুর দামটা ঠিক তত বেশি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক মাছি আসলে এই খামারে, তো মাছি কি এমন কোনো সমস্যা হয় না এই মাছির জন্য? সমস্যা তো হয় কিন্তু মনে হয় লাগে কিছু করতে পারি না। মানে মাছি উচিত কিন্তু আপনাদের মাছি আসলে দূর করার নানান রকমের ওষুধ আছে, এগুলা প্রয়োগ করা। আর আপনার খামারে আসলে এই যে গর্ভবতী যে গাভীগুলো আছে, অনেকেই কিন্তু আছেন যারা আসলে গরু পরিচর্যা করে, গরু পালন করে, কিন্তু জানি না যে গর্ভবতীকালীন একটা গাভীর আসলে কি কি পরিচর্যা করা দরকার। তো অনেকেই এমন আছে, আশা করি যে আমরা উন্নত জাতের বাছুর চাই, আবার বাছুর থেকে ভালো মানের গরু চাই। তো একটা গর্ভবতী গাভীর জন্য ভালো বাছুর প্রসব, সেই ক্ষেত্রে কি করণীয় হতে পারে একজন খামারির? ভালো ভালো খাদ্য, মানে ভালো ভালো খাদ্য পরিচর্যা আসলে ভালোভাবে নিতে হবে। তো কয় বেলা পানি খাওয়ান? 2 বেলা। 2 বেলা। আর এই যে দানাদার খাদ্য যেটা আছে সেটা কয় বেলা খাওয়ান? সেটাও 2 বেলা। সেটাও 2 বেলা খাওয়ান। তো গর্ভ অবস্থায় কি কোনো গরুর কোনো সমস্যা দেখা দেয়? না। মানে কোন ধরনের সমস্যা আসলে দেখা দিতে পারে আপনার মনে হয়? জ্বর আসে এইগুলো। মানে জ্বর ঠান্ডা আসলে খুব বড় একটা সমস্যা যে সেটা হয় না। তো আমরা আসলে অনেক কথাই শুনলাম। এই যে আরেকটা কথা থেকে যায় যে এই গাভীর গোবর, এটা কি করেন? এটা আমরা ফালা দিয়ে ঘষি বানাই, মানে জ্বালানি হিসাবে ব্যবহার করেন। তো দর্শক, একটা কথা আছে যে এই যে গোবর, এটা দিয়ে কিন্তু আমরা আমি গত পর্বে হয়তো বা বলে গেছি যে গোবর দিয়ে আসলে কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করতে পারেন। আরেকটা কাজ কিন্তু করা যেতে পারে, যদি আপনার খামারটি বড় হয় তাহলে কিন্তু আপনি আসলে এটাকে গ্যাস উৎপাদন করা যায় এরকম কোনো একটা কিছু করতে পারেন। আর এই নানান আরো অনেক কাজই আছে। আসলে গরু এমন একটা জিনিস, তার পা থেকে মাথা অবধি তার কোনো কিছু ফেলার নেই। আসলে শিং বলেন, তার চামড়া বলেন, হাড্ডি বলেন, সব কিছুই কিন্তু একটি প্রয়োজনীয় জিনিস। আর একটা গরু পালন কিন্তু লাভ, আসলে ক্ষতির সম্মুখীন খুব কম ফার্মই হয়, বেশিরভাগই লাভ ক্ষতি মিলিয়ে, কিংবা কিছু ফার্ম দেখা যায় যে আসলে ভালোভাবে আর অনেক সুন্দরভাবে তাদের লাভবান হচ্ছে এবং সুন্দরভাবে তাদের খামারটিকে আরো প্রশস্ত করছে। তো আপনারা চাইলেই কিন্তু আর আরেকটা কথা না বললেই থাকা যায় না যে আসলে পরামর্শ অনেক, আমাদের দেশে কিন্তু বেকারত্ব কমানোর জন্য আমাদের সরকার নানাভাবে যুবকদের নানান দিক থেকে আসলে প্রশিক্ষণ দিয়ে থাকে। যুব উন্নয়ন বা বাংলাদেশ সরকার যে প্রশিক্ষণ, গবাদি পশু পালনের প্রশিক্ষণ দিয়ে থাকে। তো আপনারা যদি চান, আপনারা কিন্তু
কিন্তু সেই প্রশিক্ষণ নিয়ে কোনো ভালো একজনের থেকে প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে কিন্তু আসলে একটি খামার স্থাপন করে লাভবান হতে পারেন। আর সর্বোপরি একজন প্রাথমিক পর্যায়ে খামারি হিসাবে কিন্তু একটা জিনিস তাকে লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম তাকে তার এলাকা বা তার বাড়ি উপযোগী একটি গরু নির্বাচন করতে হবে, যে কোন জাতের গরু বা গাভী তার খামারের জন্য উপযোগী। আর সেই জন্য কিন্তু অবশ্যই তাকে একজন প্রশিক্ষকের দরকার। আর গরু নির্বাচনের পাশাপাশি থাকে আসলে বাসস্থান নির্বাচন, বা কিভাবে গাভীটি পালন করলে তিনি লাভবান হবেন, এবং খাদ্য নির্বাচন, এরকম কিন্তু রোগ প্রতিরোধের, এগুলো সব মিলিয়ে কিন্তু দেখাশোনা করার পরেই কিন্তু একটা মানুষ একজন ভালো খামারি বা তার পরিবারে সচ্ছলতা আনতে পারে। তো রিপন ভাই, আপনার সাথে কথা বলে আসলে খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, এবং আপনার এই খামারের জন্য এবং আপনার এই পরিবারের জন্য অসংখ্য শুভকামনা। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা মৃত্তিকা কৃষি টিম চাই যে আপনাদের এরকমই সবসময় পাশে থেকে ভালো কিছু পরামর্শ দিয়ে সবসময় আপনাদের সফলতা কামনা করি। আর এরকমই নতুন নতুন গল্প, নতুন নতুন পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই প্রতিবেদনটি কেমন হলো সেটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং নতুন নতুন প্রতিবেদন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই মৃত্তিকা কৃষিচিত্রের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।